আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ধারার অনুশীলনী অঙ্কগুলো। দেখো 7 নম্বর কোশ্চেনটি আমরা এখানে দিয়ে দিয়েছি, খুব সহজ একটি অঙ্ক। এখানে বলছে n এর মান নির্ণয় করো যেখানে n in n মানে x belongs to ন্যাচারাল নাম্বার। আশা করি আমি একটা কালার দিয়ে তোমাদের এখানে দেখিয়েছি, আশা করি এটা বুঝতে পারছো। এখানে nটা হবে, এই যে nটা এটা ন্যাচারাল নাম্বারের সদস্য, মানে 1 2 3 4 কোনো ভগ্নাংশ হবে না। n এর মানটা পূর্ণ সংখ্যা নিতে হবে এবং n এর মানটা দিয়ে দেওয়া আছে, দেখো k = 1 থেকে n, মানে আমি সবগুলো পূর্ণ সংখ্যা 1 থেকে সর্বনিম্ন মানটা আপ টু যাবে n, যতটুকু মান হয়ে যায়। এখানে একটি শর্ত দিচ্ছে, এইটাকে হচ্ছে সামেশন চিহ্ন। দেখো এখানে আমাদেরকে বোঝাচ্ছি, এই যে চিহ্নটা এটার নাম হচ্ছে সামেশন, মানে যোগ করা। আমরা যেটাকে সমষ্টি বলি, n সংখ্যক পদের সমষ্টি, যেটাকে আমরা sm দ্বারা প্রকাশ করি। দেখো এটা হচ্ছে সামেশন, সামেশন মানে হচ্ছে যোগ করা। যোগ করতে বলছে এই 20 - 4k, এটার মান 20 হবে, মানে k এর কোন মানের জন্য যেই এই মানটা -20 হবে। তাহলে দেখো মানে টোটাল সবগুলো যোগ করলে কি হয়। তাহলে আমরা এখানে যে মানটা দিয়ে দেওয়া আছে k = 1 up to n ধরে নিলাম, যেটা দেওয়া আছে এই মানটা এখানে হুবাহুব আমরা লিখলাম। আশা করি এই লাইনটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রশ্ন, এখন এই যে মানটা দেওয়া আছে, এই মানটাতে বা এই রাশিটাতে দুইটি পদ আছে। এই রাশিতে আমি k এর মান 1 2 3 up to n পর্যন্ত বসাবো। আশা করি তোমরা এটা সহজে বুঝছো। এখন যেহেতু 1 2 3 up to n পর্যন্ত বসাবো, দেখো k = যদি 1 হয়, তাহলে এখানে 20 - 4 into 1, এখানে 20 - 4 into 1 মানে 4 একে 4 হয়, 20 থেকে 4 গেলে হয় 16। আশা করি এটা বুঝছো। তারপর দেখো k = 2 হলে এই 20 রয়ে গেল, এখানে এই k এর জায়গায় 4 রয়ে গেল, k এর জায়গায় বসালাম 2, তাহলে কত হচ্ছে 20 মাইনাস, দেখো 4 দুগুণ হয় 8, 8 লিখলাম, এখানে হচ্ছে 20। আবার k = 3 হলে এই 20 মাইনাস কত, 3 4 12, এই 20 থেকে 12 গেলে হয় 8, আপ টু আমি এটাকে n বসালে রাশিটা এরকম n হয়। তাহলে এই যেই মান এর মান 1 2 3 এর মানগুলো পেলাম, এই মানগুলো একটি দ্বারা হয়ে যায়। তাহলে আমি দ্বারাটি লিখে ফেললাম। তাহলে দ্বারাটি প্রথমটা ছিল 16, তারপরে ছিল দেখো 8, লিখলাম 8, তারপরে ছিল মানে 16 12 16 12 8 আপ টু এই রাশিটা লিখলাম। এখানে যেহেতু বলছে এটা যোগ করতে বলছে, মানে এটার সমষ্টিটা হবে এই -20। তাহলে এই সমষ্টিটা আসলে কি, এটা কোন জাতীয় দ্বারা, আগে এটা দেখি। দেখো এখানে পার্থক্য, এই 16 আর এখানে 12, এখানে আছে 8, আর পার্থক্য দেখো, এই পার্থক্য হচ্ছে -4 করে। পার্থক্যগুলো সমান, তাই এটা সমান্তর দ্বারা। তাই সমান্তর দ্বারা প্রথম পদ কি দ্বারা প্রকাশ করে, এর মান দেওয়া আছে 16, এখানে 16, আমরা 16 লিখলাম। সাধারণ অন্তর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। এই দ্বিতীয় পদ হচ্ছে 12, প্রথম পদ হচ্ছে 16, বিয়োগ করলে হয় -4। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা তোমরা খুব সহজেই বুঝছো। তারপরেও যদি মনে হয় বুঝুনি, কমেন্টস করবে। তারপর আমরা নির্ণয় করব সমষ্টি, কারণ আমাকে a এবং আমার যে মানটা d নির্ণয় করা হয়ে গেছে, তাই আমরা আবার সমষ্টির সূত্রটি অ্যাপ্লাই করব। সমষ্টির সূত্র হচ্ছে কত, n/2 2a + n - 1 into d = -20। এই Snটা হচ্ছে সমষ্টি। আশা করি তোমরা বুঝতে পারছি, এটা হচ্ছে সমষ্টি। তাহলে এই যে এখানে ভাগ 2 আছে, এইটি পাশে দিয়ে গুণ করে দিলাম, তাহলে n into 2a plus, শিক্ষার্থীরা আশা করি এতটুকু বুঝছো। এবার এখানে দেখো 2 into a, এখানে আমরা a এর মান বসালাম, a এর মান 16, n - 1, d এর মান বসালাম এখানে -4। ক্যালকুলেশন করলে এটা হয় -40, n 32 - 4n হচ্ছে +4। এখান থেকে আমি এই 32 এবং 4 যোগ করলে হচ্ছে আমার 36, এটা 4n, তাই সরাসরি গুণ দিয়ে দিলাম, একটা লাইন বাদ রাখি নাই। তাহলে গুণ করলে হয় 36n - 4n স্কয়ার, এটি পাশে চলে আসলে = 0। আশা করি এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এবার এখান থেকে উভয়পক্ষে -4n দ্বারা ভাগ করলাম। 4n দ্বারা ভাগ করলে যেহেতু n স্কয়ার, -4n দ্বারা করলে মাইনাস কাটা চলে যাচ্ছে, থাকতেছে শুধু n স্কয়ার। এটাও মাইনাস, এই দেখুন এই মাইনাস এই 4 দ্বারা ভাগ করলে 4 নং 36 9 প্লাস মাইনাসটা রয়ে গেল। এটাকেও -4 দ্বারা যদি ভাগ করি, তাহলে কত হয়, মাইনাস প্লাসে মাইনাসে -4 × 10 = 40, এটা 10 হয়। আশা করি এটা বুঝতে পারছেন।
তারপরে ক্যালকুলেশন করার পর আমরা মানটা হচ্ছে n স্কয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম করতে হবে। যদি মিডল টার্ম করি n স্কয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 ইকুয়াল টু 0। মিডল টার্ম এই 9n কে ভাঙছি মাইনাস 10n প্লাস n। এখন অনেকেই বুঝতে পারবে না কিভাবে, কারণ 10 একে 10, এই 10 দিলাম, তাকে 10 একে 10, তাহলে একটা উৎপাদক 10, একটা উৎপাদক 1, 10 থেকে 1 গেলে অটোমেটিক্যালি বোঝা যায়। এই দুইটা থেকে দেখেন n কমন যাচ্ছে, এই n মাইনাস 10, আবার এই দুইটা থেকে 1 কমন যাচ্ছে, তো n মাইনাস 10। এবার এটা কমন আর আনকমন, তার কমন হচ্ছে এটা, আর আনকমন হচ্ছে n প্লাস 1। তাহলে হয় এই n মাইনাস 10 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 0, অথবা n প্লাস 1 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাস 1। এখন দেখুন n এর মান গ্রহণযোগ্য হবে না মাইনাস, কারণ ঋণাত্মক মান কখনোই গ্রহণযোগ্য হয় না। তাই পদ সংখ্যা যেটা পজিটিভ এটাই হবে 10। তাহলে সুতরাং k ইকুয়াল টু 1 আপ টু 10, এটা 20 মাইনাস 4k ইকুয়াল টু মাইনাস 20। এটাই হয় আমার অ্যান্সার। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এটা অঙ্কটা খুব ইজি। আসুন আমরা দ্বিতীয় অঙ্কটা শুরু করতেছি। সিমিলারলি 58 পৃষ্ঠার আমরা এই যে 2 নাম্বার কোশ্চেনটি দেখুন, এখানে আবার k এর মান 1 আপ টু n কত হবে জানি না, তবে তার সমষ্টি হচ্ছে আপনার 1105, এই মানটাতে হবে। সিমিলারলি আগের মতো এখানে k ইকুয়াল টু 1 বসাবো। 1 বসালে দেখেন এই কোথায় k বসাবো, এই 3k প্লাস 2 এই ফাংশনে বসাবে। k ইকুয়াল টু 1 হলে 3 ইন্টু 1 প্লাস 2 যোগ করলে হয় 5। k এর মান 2 বসাবো, 3 ইন্টু 2 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 দুগুণ 6 প্লাস 2 হয় 8। আশা করি বুঝছেন। k ইকুয়াল 3 বসালাম, তাহলে k 3 ইন্টু 3 3 3 9, 9 আর 2 হচ্ছে 11। এতটুকু বুঝছেন। এবার আমরা এটা দ্বারাটি লিখে ফেললাম আগের মতো। প্রথম হচ্ছে 5 8 11 আপ টু ডট ডট। দেখুন এটি একটি সমান্তর দ্বারা, কারণ এই দুইটা পার্থক্য হচ্ছে আমরা এখানে 3, এই দুইটা পার্থক্য 3, দ্বারাটি সমান্তর দ্বারা। এখানে প্রথম পদ a সমান সমান হচ্ছে 5, তাই a সমান সমান 5 ধরে নিলাম, এটা বুঝছেন। এবার নেব সাধারণত d হয় 8 মাইনাস 2, মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হয় 3। আশা করি এটা বুঝছেন বিয়োগ করলে। তাহলে এই যে মানটা দেওয়া আছে এটা সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টি, এটা কিন্তু সমষ্টি, এটা কি ইনফাইনাইট আমি এর আগে বুঝেছি, আমার সমানে সমষ্টি। তাহলে শর্ত মতে আমার সমষ্টি দেওয়া আছে 1105। এখানে সমষ্টির সূত্র যেহেতু সমান্তর দ্বারা n/2 2a plus n minus 1 into d হচ্ছে কত 1105। তারপর এখানে n রাখলাম, এখানে 2 into 5 plus n minus 1 into 3 ক্যালকুলেশন করলাম, আপনি কত হচ্ছে 1105 into 2। আশা করি এটা বুঝছেন। এবার আমরা সলভ করব n। n কত হচ্ছে 10 প্লাস এখানে 3n minus 3 হচ্ছে আপনার 2210। আশা করি এটা বুঝতে পারছেন। এবার 3n কত হচ্ছে, এখানে এই 3n থেকে মানে 10n থেকে মাইনাস 3 চলে গেলে হচ্ছে 7, 3n রয়ে গেল, তাহলে 3n স্কয়ার প্লাস 7n, এই পাশে যে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হয়ে গেল 2210। আশা করি এটা বুঝতে পারছেন। এবার 3n স্কয়ার এইটাকে আমরা এই যে 2210 এটাকে যদি উৎপাদক করি হয় 85 ইন্টু 78 গুণ করলে হয় 2210, তাহলে একটা উৎপাদক 85, একটা উৎপাদক 78। তাই আমি এই 3n স্কয়ার প্লাস 85n মাইনাস 70n এটা লিখলাম, আর বাকি দুইটা ঠিক হলো। এই যে মিডল টার্ম মানে এটা মাঝখানের পদ, এটাকে দুইটা যোগ বিয়োগ করলে এটা হয়, মানতে পারলাম উৎপাদকের মাধ্যমে। এবার এই দুইটা থেকে দেখুন, এই দুইটা থেকে 3n কমন যায়, n কমন আনলাম, থাকতেছে 3n প্লাস 85। আর এই দুইটা থেকে কিন্তু আমার এখানে মাইনাস 26 কমন যায়, তাহলে মাইনাস 26 কমন গেলে 3n প্লাস 85 হয় ইকুয়াল টু 0। তাহলে এই দুইটা হচ্ছে কমন, তাই আমি কমন ইন্টু আনকমন নিয়ে নিলাম ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হয় এই 3n প্লাস 85 ইকুয়াল টু 0, অথবা n এর মান হচ্ছে মাইনাস 85। আশা করি এটা বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার অথবা এই যে মানটা n ইকুয়াল টু মাইনাস 26, এটা হচ্ছে এই পজিটিভ আসছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না। ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সুতরাং আমরা এটা 1 আপ টু যদি 26তম পদ পর্যন্ত যোগ করি, তাহলে এটা হচ্ছে আমার 1105, এটা হবে অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি এই 7-এর তোমরা 2টি অঙ্ক বুঝছো, বাকি 2টি অঙ্ক তোমাদের জন্য রয়ে গেল। আশা করি তোমরা ঠিক সিমিলারলি একইভাবে করবে, বেসিক 2টা শেষ করতে পারলাম ওইটি এভাবেই পারবে। তারপর যদি না পারো কমেন্টস করবে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমরা 8 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি।
আশা করি 7 নাম্বারটি পারবে। 8 নাম্বার কোশ্চেন আমরা শুরু করছি। তোমরা এখানে একটু মনোযোগ দিলে দেখতে পারবে 8 নাম্বার কোশ্চেনটাতে কি বলছে? বলছিল একটি সমান্তর দ্বারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর দ্বারা প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। 7তম। এখানে বইয়ে 17 ছিল, কিন্তু অঙ্কটা ভুল, তাই আমি সপ্তম লিখে ফেললাম। 7তম পদের সমান। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যদি এমনই হয়, বলছে সমান্তর দ্বারার প্রথম পদ এ হবে সাধারণ অন্তর ডি, আর গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর। এই দুইটি সমন্বয়ে সমীকরণ দুটি গঠন করতে বলছে। তারপর তো এখানে আমরা ক নাম্বার কোশ্চেনটাতে যেহেতু এখানে বলছে সমান্তর দ্বারা প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, তাই আমরা nতম পদ কত হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রথম পদ আমার a, বুঝতেই পারছো, তাহলে এটা তো আর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় পদ হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। প্রথম যেটা থাকে প্রথমটা এই, তাই খালি খালি এখানে বাড়তি কোনো সূত্র অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তাহলে দ্বিতীয় পদ কত হবে? এখানে দেখো, দ্বিতীয় পদ হবে a প্লাস কত n মাইনাস 1। তাহলে n এর মান যেহেতু 2, তাহলে n মাইনাস ইন্টু ডি, তাহলে a প্লাস d। এবং দশম পদ হয় a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস 9d। তাহলে আমার এই প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d, এবং দশম পদ হচ্ছে a প্লাস 9d। এবং গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আমরা জানি r, এখানে দিয়ে দেওয়া আছে r। তাহলে প্রথম পদ সব জায়গায় a, এটা সমান্তর গুণোত্তর সবটাই সেম, তাই তার কোনো সূত্র প্রয়োজন নেই। তাহলে আমরা nতম পদের সূত্র আমরা জানি a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1। এবারেই সিম্পল সূত্র a ইন্টু r টু দ্য পাওয়ার এই n মাইনাস 1। এখন যখন চতুর্থ পদ জাস্ট n এর জায়গায় 4 বসবে, তাহলে a ইন্টু r টু দ্য পাওয়ার এই 4 মাইনাস 1। তাহলে কত হয়? a ইন্টু r টু দ্য r কিউব। কারণ 4 থেকে 1 গেলে 3 থাকে, এটা বোঝা গেল। সপ্তম পদ হবে a ইন্টু r টু দ্য পাওয়ার 7 মাইনাস 1, 7 হবে, তাহলে 7 থেকে 1 গেলে 6 হয়, a ইন্টু r টু দ্য পাওয়ার 6। তাহলে এই যে আমার প্রশ্ন বলছে যে সমান্তর দ্বারার গুণোত্তর দ্বারার পদগুলো বলছে, এই দুটা সমন্বয়ে এই দুটার এখানে দেখুন এই বলছে পদের সমান, অর্থাৎ গুণোত্তর দ্বারার সমান্তর দ্বারা দ্বিতীয় পদ, গুণোত্তর দ্বারা চতুর্থ পদ, সমান্তর দ্বারা দশম পদ, গুণোত্তর দ্বারা সপ্তম পদ সমান। তাহলে সপ্তম পদ যদি সমান হয়, তাহলে আমরা যেটা করব, তাহলে প্রশ্ন মতো এটা হচ্ছে এই সমান্তর দ্বারা, লক্ষ্য করুন সমান্তর দ্বারার এই যে আমাদের দ্বিতীয় পদ এডি, এটা হচ্ছে, আর গুণোত্তর দ্বারা চতুর্থ পদ হচ্ছে এটা। তাহলে এটা লিখলাম, আর এখানে a প্লাস 9d ইন্টু r টু দ্য পাওয়ার 6, অর্থাৎ এখানে দশম পদ আর সপ্তম পদ সমান। তাহলে এটা দশম পদ, আর গুণোত্তর দ্বারা এটা সপ্তম পদ, দুইটা সমান। এটাই আমার অ্যান্সার। শেষ। এবার বলছে দেখুন সমীকরণ গঠন করতে, সমীকরণ গঠন করলাম। এবার বলছে সাধারণ অনুপাত r এর মান নির্ণয় করতে বলছে। সাধারণ অনুপাত r এর মান দেখুন, আমাদের ক হতেই দুইটা সমীকরণ আমরা পেয়েছিলাম, 1 নং 2 নং দিয়ে দিলাম। এবার 1 নং হতে পাই, দেখুন 1 নং হতে এই a আছে, 8টাকে a d আছে, এই যে পাশে 8টা প্লাস আছে, তাহলে এই পাশে আনলে 8টা মাইনাস হয়, a আর কিউব। আশা করি এটা বুঝতে পারছেন 1 হতে। তারপর এখানে a এবং r, এই দুইটার মাঝখান থেকে a কমন, তাহলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে মাইনাস r কিউব। আর এখানে d প্লাস ছিল, এটা সরাসরি এই পাশে চলে গেল, সমান সমান ওই পাশে গেলে সে মাইনাস হয়। তারপর বা এখানে a এর মানটা নির্ণয় করলাম, a থাকলে এটা গুণ হিসাবে আছে এর সাথে, এটা এই পাশে গেলে ভাগ হবে, তাই এটা ভাগ হয়ে গেল। আশা করি এটা বুঝছেন, না বুঝার কিছুই নাই। তারপর 2 নং হতে a মাইনাস 8, লক্ষ্য করেন ar টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু 9d। সিমিলারলি আগের মতো কাজ করব আমরা, এটা আগের মতো কাজ করছি কিভাবে, এখানে দেখেন d ছিল এখানে এই পজিটিভ, এটা ওই পাশে চলে গেছে, আর 8টা এই পাশে আনলো, কারণ 8টা আমরা এইভাবে ক্যালকুলেশন করে এখান থেকে এই উভয়পক্ষে এই কমন নিই, এখানে কমন আনছি মূলত a এর মান নির্ণয় করার জন্য। তাহলে a যদি কমন নিয়ে আসি, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে r টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 9d। তাহলে এখানে যদি a থাকে, এই সম্পূর্ণটা গুণ হিসাবে আছে, এই পাশে আসলে সে ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস 9d ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার 6, এটা হচ্ছে আমার 4 নম্বর। আশা করি এটা বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার 3 ও 4 হতে পাই, এটা ছিল 3, এটা হচ্ছে 4। তাহলে বা এখান থেকে ক্যালকুলেশন করলে লক্ষ্য করুন, এখানে এই মাইনাস ডি উভয়পক্ষে মাইনাস ডি দ্বারা যদি আমি গুণ করি, তাহলে আমরা কি করছি, উভয়পক্ষে এই মাইনাস এই আমরা কত মাইনাস ডি, ওই মাইনাস 1/d দ্বারা গুণ করছে, দ্বারা গুণ করলাম। তাহলে গুণ করলে কি হচ্ছে, এই ওই দুইটা বাদ গেছে, তাহলে দেখেন এখানে শুধু থাকতেছে 1, এখানে থাকতেছে শুধু 9, নিচের মানটা ঠিক রইল। আর এখান থেকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন করে দেখুন এখানে এই 9 একে 9,
তারপর 9 আর কিউব -9 আর কিউব, আর এখানে 1 1 আর 1 টু দ্য r টু দ্য পাওয়ার 6। এবার এক সবগুলো এক পাশে আনলাম। এই দেখেন এই r টু দ্য পাওয়ার এখানে মাইনাস আছে, এখানে গেলে সে প্লাস হয়ে গেল, এই মাইনাসটা রয়ে গেল, এই 9 ও রয়ে গেল, এই পাশে +1, এই পাশে গেলে -1 = 0 সাজাইলাম আপ টু তার ক্রম অনুযায়ী। এবার লক্ষ্য করুন এখানে r টু দ্য পাওয়ার 6, এখানে 9 আর কিউব, আর এখানে থাকতেছে না 8 এর থেকে 9 থেকে 1 গেলে থাকতেছে 8। আশা করি বুঝছেন। এবার এখানে r টু দ্য পাওয়ার 6 এখানে যেহেতু মান আছে, এই মাঝখানে পদটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে এটাকে মিডল করলে আমাদের হয় এখানে এই পাশে আছে 8 আর ওই পাশে আছে 1, 8 এ কি হয় 8। এই 8 কে আমরা মিডল করব। তাহলে দেখুন 8 এ কি 8, তাহলে 8 এর কি হয় 9। তাহলে এই 8 এর যদি 9 হয়, এখানে দেখুন এই 8 আর কিউব মাইনাস আর কিউব, তাহলে 9টা হয়ে গেছে দেখুন, -8 -1 মিলে গেছে, হয় 8 = 0। এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে আমি এই আর কিউব কমন আনলাম। কমন আনলে আর কিউব -8 হয়, এখানে -1 হয়, এখানে আর কিউব -8 = 0। আশা করি এটা বুঝছেন। এখান থেকে আমি আর কিউব -8 রাখলাম, এখান থেকে এই দুইটা হচ্ছে কমন, কমনটা একসাথে নিয়ে নিলাম, আর এখানে আনকমন হচ্ছে আর কিউব, এখানে থাকতেছে -1, কমন ইন্টু আনকমন। এবার হয় এটা = 0 অথবা এটা = 0। তাহলে আর কিউব সমান 8, 8 কে লিখতে পারি 2 কিউব, তাহলে আর এর মান হচ্ছে 2, আর এখানে হচ্ছে কত আর কিউব -1 = 0, আর হচ্ছে 1, আর মান = 1, আর এর মান 2 এবং 1 হয়। তবে গুণোত্তর দ্বারা যেহেতু এটা, তবে মনে রাখতে হবে গুণোত্তর দ্বারা আর এর মান কখনো 1 হয় না, কারণ 1 দ্বারা গুণ করলে 1 হয়, কখনো দ্বারা হবে না। এই কারণে আর এর মান 2 গ্রহণযোগ্য, আর আর এর মান 1 গ্রহণযোগ্য না, কারণ অনুপাত সবসময় 1 হবে। তো আশা করি এই যে অংশটাতে আমাদের খ নাম্বার কোশ্চেনটা বলছিল যে আর এর মান দেখানোর জন্য, আর এর মান আমরা নির্ণয় করতে পারলাম, আর এর মান হচ্ছে 2। আশা করি এটা নিয়ে বুঝছেন, এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা চলে যাব গ নাম্বার কোশ্চেনটিতে। শিক্ষার্থীরা, এবার এই 8 এর গ নাম্বারটা দেখো, একেবারে একটি ইজি কোশ্চেন। বলছে গুণোত্তর দ্বারার 10 কত, গুণোত্তর দ্বারাটি 10তম পদ 5120 হলে এ এবং ডি এর মান নির্ণয় করো। তাহলে বিষয়টা হচ্ছে গুণোত্তর দ্বারা মান থেকে সমান্তর দ্বারা এ ডি নির্ণয় করতে হবে। তাই আমরা এই যে ক হতে আমরা 1 নং এর মান নিলাম a প্লাস ডি আর কিউব, এবং খ হতে আমি আর এর মানটা নির্ণয় করেছি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এতটুকু পর্যন্ত আমাদের ক এবং খ হতে মানটা আমরা আনা হয়েছে। অন্য ভিডিও ঠিক সামনে গিয়ে দেখতে পারেন। এবার এই দশম পদ এখানে দিয়ে দেওয়া আছে, তাই দশম পদের মান হচ্ছে আমরা এখানে আশা করি খুব সহজে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই যে মানটা দশম পদ হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার 10 - 1, যেহেতু গুণোত্তর দ্বারা বলে দিয়েছে। তাহলে m-তম পদ হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার n-1, তাহলে a ইন্টু 10 টু দ্য পাওয়ার -1। এই দশম পদের মান এই 5120। এখান থেকে আমি দেখুন এখান থেকে এই a ইন্টু r টু দ্য পাওয়ার 9 এবং 520, যেহেতু আর এর মানটা এর আগে 2 আমরা নির্ণয় করছি, এর মানটা এই রয়ে গেল, আর এর মানে তার মান বসে দিলাম। আর এর মান আমরা এই একটু আগে বা খ নাম্বারটাতে সলভ করেছি, বা আমরা এখানেও আর এর মানটা এখানে নিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তাহলে 2 বসালাম, আর এখানে 5120। তাহলে 2 টু দ্য পাওয়ার 9 এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়, তাই এটা ভাগ হয়ে গেল। তাহলে 5120 ভাগ 2 টু দ্য পাওয়ার 9। 5120 কে আমরা ভাগ করব 2 টু দ্য পাওয়ার 9 মানে 512। তাহলে এর মান হয় 10। আশা করি এটা বুঝছেন, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথাই না। সুতরাং এর মান হচ্ছে 10 এবং ডি এর মান হচ্ছে 70। এবার কিভাবে ডি এর মান 70 হয় দেখুন, এই যেহেতু আমরা এখান থেকে এর মান বের করতে পেরেছি, এবার এখানে এই ডি এর মানের সূত্র হচ্ছে আমাদের এই 1 নং হতে a প্লাস ডি ইকুয়াল টু 1 1 আর কিউব, a আর কিউব, সরি। আমি আবারও বলি, এটা কিন্তু আমরা ক হতে পেয়েছি, তাহলে এই সূত্রটা ক হতে যা পাইছি লিখে ফেললাম। তাহলে a প্লাস ডি ইকুয়াল টু a ইন্টু আর কিউব, এর মান বসালাম, এর মান রয়ে গেল, এর মান তো আমরা এখান থেকে 10 পেলাম, 10 বসালাম, আর এর মান হচ্ছে 2 2 কিউব। এখান থেকে ডি রাখলাম, এই 10টাই পাশে প্লাস ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 10 ইন্টু 2 কিউব মানে 8 10। তাহলে এটা হয় 8 10 80 হয় 10, তাহলে 80 থেকে 10 গেলে থাকতেছে 70। তাহলে আমার এ এবং ডি এর মান আমরা খুব সহজে নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা খুব সহজে বুঝবে, এটা না বোঝার তেমন কিছুই নেই। এবার আমরা এই 4 নাম্বার কোশ্চেনটি নির্ণয় করব। 4 নাম্বার কোশ্চেনটি দেখো, বলছে যে সমান্তর দ্বারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে।
যেহেতু আমার এখানে এ এর মান আমরা পেয়েছি এবং ডি এর মানও পেয়েছি, তাহলে আমাদের জন্য সহজ যে সমান্তরাল কি 20টি পদের সমষ্টি, তাহলে S20, তাহলে S20 হবে কত n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দেখো এখান থেকে এই 2a প্লাস n - 1 ইন্টু ডি, আমি যদি কাজটা করতে যাই, এখানে দেখো এই এর মান বসাইলাম, এই ডি এর মানও বসাইলাম, এন মান তো আছেই, তাহলে কাটাকাটি করলে হয় 10, এখানে থাকতেছে 20 প্লাস এই 20 থেকে 1 গেলে 19 ইন্টু 70, তাহলে 10 20 আর এখানে কত হচ্ছে 19 আর 70 গুণ করলে হয় 1330। তাহলে এই 1330 এর সাথে আমি 20 যোগ করলে হয় 1350, আবার এটা 10 এর সাথে যেহেতু গুণ করলে হচ্ছে আমার এই 13500। আশা করি এই আমাদের 8 নাম্বারের আমাদের সম্পূর্ণ প্রশ্নটি তোমরা বুঝতে পারছো। এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না, খুব সহজেই বুঝছো। এবার আমরা চলে যাব তার পরবর্তী অঙ্কটিতে। এখানে এই 9 নম্বর অঙ্কটি অনেক সহজ, শুধু একটু মনোযোগ লাগবে। একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু আঁকো। তাহলে এই একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, তার বাহুগুলোর মধ্যবিন্দু, তার মধ্যবিন্দু মনে করো এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে আরেকটি সমবাহু আঁকতে বলে। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরো একটি, মানে এর মধ্যবিন্দু করে আরো একটি আঁকো। এইভাবে 10টি চিত্রাঙ্কন করতে বলছে এবং সর্ববহিঃস্থ এবং মানে বাইরের ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য 64, মানে বাইরের সবচেয়ে এতটি ত্রিভুজ আছে, সবচেয়ে বাইরের ত্রিভুজটা হচ্ছে 64, তাহলে আমি 64 দিলাম। দেখুন বলছে, তাহলে এইটার বলছে যে একটি ত্রিভুজ আঁকো যার 64 মিলিমিটার, এই একটা আঁকলাম। বলছে এর বাহুগুলোর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে আরো একটি আঁকতে বলছে, আরো একটি সমবাহু আঁকতে বলছে, তাহলে আমি আরো একটি সমবাহু আঁকলাম। ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি ত্রিভুজ, আবার এইটার বাহু মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি ত্রিভুজ আঁকি, এভাবে 10টি। চেষ্টা মিটার ভিতরে আরেকটা আঁকলাম ছোটখাটো। তবে এখানে কথা হলো, যেহেতু প্রথমটা 64, দ্বিতীয়টা কিন্তু হবে যেহেতু তার মধ্যবিন্দু মানে অর্ধেক, 64-র অর্ধেক হচ্ছে 32। আবার যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে 32-এর অর্ধেক হচ্ছে তোমার 16। আবার যেহেতু বলছে এটার মধ্যবিন্দু, তাহলে 16-র অর্ধেক হচ্ছে 8। আবার যদি এটার মাঝখানে আবার আমি আরেকটা আঁকতে যাই এইভাবে, তাহলে এটা হয়ে যাবে 4। আমার এতগুলো প্রয়োজন নেই, আমরা এটা দ্বারা দিয়ে করে ফেলবো। হ্যাঁ, বলছে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে তা নির্ণয় করো। তাহলে আমি সবগুলো ত্রিভুজের পরিসীমা নির্ণয় করব। পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল। আমি আবারও বলি, এই যে পরিসীমার কথা বলা হয়েছে, এই পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহু, সবগুলো এই বাহুর যোগফল। একবার সিম্পলি বিষয় এটা কথা। তাহলে সবগুলো বাহুর যোগফল বলে প্রথম ত্রিভুজের পরিসীমা হচ্ছে এই 3টা 64, 3 দ্বারা গুণ দিলে হয়ে যাবে 192। তারপরে হচ্ছে 32, এই সবগুলো 32 আমি গুণ করলাম 3 দিয়ে, তাহলে হয় 96। তারপর হচ্ছে 16, 3 16 48, তারপরে হচ্ছে 8, আমার প্রয়োজন নেই, এইভাবে আমার 10তম পদ বলছে। তাহলে লিখলাম এই 192, 96, 48 আপ টু 10টি পদ যাবে। দেখুন ইহা একটি গুণোত্তর দ্বারা, অবশ্যই গুণোত্তর দ্বারা, দ্বারাটার প্রথম পদ হচ্ছে এত এবং সাধারণ যে অন্তর এটা হচ্ছে আমার এই 96/192। দেখি আমি যদি দ্বিতীয় পদ বা প্রথম পদ করি, দ্বিতীয় পদ হচ্ছে আমার 192, আপনারা স্ক্রিনে খুব স্পষ্ট দেখতে পারতেছেন, এটা হচ্ছে 192। এখন আমরা এটাকে এই যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 96 আর প্রথম পদ হচ্ছে 192, ভাগ করলে হয় হাফ। হাফের মান আমরা জানি যদি আর এর মান ছোট হয় তাহলে এই সূত্রটি, বড় হলে আরেকটি সূত্র ছিল, তাহলে 10টি পদের সমষ্টি হবে S10। যদি এখানে দেখুন আর 1 বড়, তাই আগে 1 আসবে, যদি আর এর মান বড় হতো আর আগে আসতো। তাহলে 10টি পদের সমষ্টি আমরা জানি সূত্রটা হচ্ছে a × 1 - r to the power 10, 1 - r হবে যেহেতু 10তম পদ, তাহলে এখানে a এর মান বসালাম, 192 দেওয়া আছে, আর এর মান পেয়েছি হাফ, এই হাফ বসালাম টু দ্য পাওয়ার 10, তাহলে 1 - এই আর এর মান হচ্ছে হাফ। এবার এখানে দেখুন এই 1 থেকে যদি হাফ চলে যায়, হাফ থাকে, আর এখানে 192 1 - এই 2 to the power 10 মানে হচ্ছে 1024। এখন এটাকে আমরা এই 192 রয়ে গেল 1, এইটাকে দুইটাকে লসাগু করলাম, লসাগু করলে 1024 - 1, এখানে 1024, এই গুণন এটা ভাগ আছে, উপাশে গুণ হয়ে যাবে, এটা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে 512।
তারপর আমরা এই দুইটাকে ক্যালকুলেটরে মান দিলে আমাদের হয় টোটাল হয় 383.68 মিলিমিটার প্রায়। সুতরাং সবগুলো ত্রিভুজের মানে 10টি ত্রিভুজের পরিসীমা যোগ করলে আমার 383.66 মিলিমিটার হয়। এ হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝছেন, এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা চলে যাব তারপরের কোশ্চেনটিতে, আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আসুন আমরা 10 নম্বর কোশ্চেনটি সলভ করবো। এবার 10 নম্বর প্রশ্নটি একেবারেই সহজ আগেরটার তুলনায়। এখান থেকে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করেছে। তো 1 বছর পর চারা গাছের উচ্চতা 1.5 ফুট হলো। পরবর্তী বছর তার উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 50% বাড়ে। এভাবে 20 বছর পর গাছটির টোটাল কত ফুট হবে? তাহলে প্রথম বছরেই তো তার উচ্চতা 1.5 ফুট হয়ে গেছে, দ্বিতীয় বছর এটি হয় এত ফুট বৃদ্ধি পেল, তাহলে 0.75 ফুট বৃদ্ধি পেল। তৃতীয় বছর কিভাবে? এই 0.75 এর 50% বলছে। 50% মানে কত? 50/100 ক্যালকুলেশন করলে হয় 0.375 হয়। তৃতীয় বছর এইভাবে 0.35 এর 50% হয় 0.1875 এত ফুট। তাহলে দ্বারাটি হচ্ছে এইটা এটা 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 এটা। এখানে এর মান হচ্ছে প্রথম পদ, যেহেতু এটা গুণোত্তর দ্বারা, আর এর মান হচ্ছে আমার এই দ্বিতীয় পদ বা প্রথম পদ, দ্বিতীয় পদ বা প্রথম পদ, এগুলো 0.5। তাহলে সমষ্টি আমরা কত হবে? এই যেহেতু 20 বছর, তাহলে S20 a ইন্টু, এখান থেকে দেখো কোন 1 বড় আর ছোট, তাই আগে 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r, 1.0 এর মান বসালাম, 1 রইল, আর এর মান বসালাম এই 1 মাইনাস 0.5। এভাবে কাজ করার পর আপ টু যে মানটি হলো, এখান থেকে এই 4, এখানে 4999 এই মানটি হয়। ক্যালকুলেটরের মান দেওয়াতে মানটা হয়ে যাচ্ছে প্রায় 3 ফুট। আশা করি এটা বুঝছেন। এবং আমাদের সর্বশেষ যে অঙ্কটি, এটি যেহেতু একটি পরিবারের বিষয়, বলছে তোমার পরিবারে গত মাসের খরচের হিসাব জেনে নাও। প্রতি মাসের খরচকে এক একটি পদ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করতে বলছে। তারপর নিচের সমস্যাগুলি সমাধান করো। তাহলে আমার প্রথম ধরলাম যে একটি ধারায় মতো বানানোর জন্য, তাই প্রথম মাসে 12,000 ধরলাম, পরের মাসে 100 বেশি, তারপর মাসে আরো 100 বেশি, তারপর মাসে আরো 100 বেশি মানে 300, তারপর মাসে 400, তারপর মাসে 12,500। তাহলে এটা একটা ধারা হয়ে গেল। তাহলে এইটার প্রথম পদ এ 12,000, সাধারণ অন্তর যেহেতু আমি 100 করে বৃদ্ধি করেছি প্রতি মাসে, তাই 100, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। যদি দেখুন তাহলে এটা একটা সমান্তর ধারা হয়ে গেল, ধারা তৈরি করতে পারলাম, এটা একটা সমান্তর ধারা। আশা করি এটা বুঝছেন। এবার আসুন আমরা এখানে খ এবং গ বাকি দুইটা সলভ করতে। এবার দেখো খ নাম্বার কোশ্চেনটি বলছে যে ধারাটির সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে সমষ্টিকে সমীকরণের মধ্যে প্রকাশ করা একটু ডিফিকাল্ট, মনোযোগ দিলে ইজি হবে। এই ধারাটি আমি লিখে ফেললাম, খ হতে যেটা এখানে প্রথম পদ a 1200, ডি আগে নির্ণয় করেছিলাম, যেহেতু প্রথম 6 মাসে হিসাব করতে বলছিল n এর মান 6। তাহলে এখন দেখো আমি ধারাটি একটু রিঅ্যারেঞ্জ করি। তাহলে প্রথম ছিল সমষ্টি বলছিল, তাই সবগুলো সমষ্টি করলাম, যোগ করলাম। সমষ্টি মানে যোগ করা। এই প্রথম 1200, এই 1200 সাথে 100 বৃদ্ধি পেয়েছে, তারপরে 1200 সাথে 100 200 বৃদ্ধি পেয়েছে। আলটিমেট 1200 মানে ছিল এ, আর 1200 এর সাথে 100 মানে হচ্ছে ডি। দেখো এখানে 1200 সাথে দুইটা 100 মানে ডাবল ডি, অর্থাৎ এ, দেখো করো এ এ, এখানে ডি 2d a প্লাস 2d, এভাবে বারবার করে মান বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা এভাবে এইগুলো একসাথে করি। দেখো এই এ তিনটা এ একসাথে করলাম, এভাবে আরো অনেকগুলো পদ আছে, ডট ডট, লাস্টে এ দিলাম। এক পয়েন্ট পদ একটা ডি, দুইটা ডি, তারপরে কয়টা ডি যাবে? এই এ প্লাস 3টা ডি যাবে, 3d, এইভাবে 3d এভাবে বৃদ্ধি পাতে থাকবে। তাহলে এভাবেই লিখলাম, এইগুলো একসাথে লিখলাম, ডি গুলো পর্যায়ক্রমে বৃদ্ধি পাত্রটা লিখলাম। এই বৃদ্ধি পাত্র পেতে পেতে n-তম পর্যন্ত গেছে, তাই an সিম্পলি বিষয়, যততম হয় তত, 500 হলে 500, n মান এই জন্য। আর ডি কমন নিলে 1 2 3 আপ টু n-1, মানে দেখো এখানে 1 হলে এখানে কিন্তু প্রতিবার 1 করে বৃদ্ধি পাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো। এখানে a n d, এইটা হচ্ছে আমার n-তম পদের সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যা n ইন্টু n-1/2। ক্যালকুলেশন যদি করি, এই
এখান থেকে এই n/2 যদি কমন নিয়ে নেই, তাহলে এখানে কিন্তু ধরো 2 ছিল না, মানে আমি এখানে এই 2 আনার জন্য হাফ লিখলাম। কাটাকাটি করলে সমস্যা নেই। এই এখানে n/2 কমন আনার জন্য এমনটা লিখলাম। তাহলে উপরে কত থাকতেছে? এই 2a, এই 2a প্লাস এখান থেকে এই n/2 চলে আসলে থাকতেছে n-1, তার সাথে থাকতেছে d। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে না বোঝা তেমন কিছুই নেই। তাহলে এটা হয় Sn। সুতরাং লাস্টে এটাই আমার সমষ্টি। তাহলে আমরা এই Sn এর সমষ্টি সূত্রটা কি জানি? এই n/2 এখানে 2a প্লাস এই n-1 ইন্টু d, তার একটা প্রমাণিত হয়ে গেছে। তো গ নাম্বার কোশ্চেনটি বলছে যে পরবর্তী 6 মাসের মোট খরচ কত নির্ণয় করো। পরবর্তী 6 মাস মানে আমার লাস্ট যে খরচটা হয়েছিল, দেখো এটা হচ্ছে তোমার 12,500 টাকা। আর পরবর্তী 6 মাস হলে 12,600 টাকা থেকে শুরু হবে। তাহলে এই 12,500 ছিল, তার সাথে 100 যুক্ত 12,600 থেকে শুরু হয়েছে, ডি এর মান তো 100 করে বৃদ্ধি পাচ্ছি। তাহলে আমরা এ এবং ডি এর মান যেহেতু আছে, তাহলে n/2 2a প্লাস n-1 ইন্টু d, এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 3। 2a মানে হচ্ছে এখানে 25,200, এখানে 5 আর 100 গুণ করলে হয় 500, ক্যালকুলেশন করলে আলটিমেটলি কত হচ্ছে? 77,100। আশা করি এটা বুঝতে পারছো। এবং বলছে, এবং লাস্ট বিষয়টা হচ্ছে যে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বা লিপিবদ্ধ করো। ওই পরিবারের প্রতি মাসে খরচ 100 টাকা বৃদ্ধি পাচ্ছে, আর বার্ষিক 1 বছরে বৃদ্ধি পাচ্ছে আবার 1200 টাকা। এটাই। আরো কিছু লিখতে পারো। আশা করি আমার এই বিশাল অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। যদি না বুঝো কমেন্টস করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।